সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 883তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে মোহাম্মদ আক্তার হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বাসরাতে সে নিজেই বলে আমি মানুষ না। এই গল্পটা কিছুটা প্যারানর্মাল, কিছুটা ভৌতিক টাইপের একটা গল্প, এবং গল্পটা কক্সবাজারের সমুদ্র ঘিরে কক্সবাজারের জীবনযাত্রা মানুষ নিয়ে এবং কক্সবাজারের সামাজিক জীবনযাত্রা নিয়ে একটা গল্প। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের একটা গল্প। যিনি গল্প লিখে পাঠিয়েছেন তিনি এখন প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। আজ থেকে বহু বছর আগের একটা গল্প, এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তিনি আমাকে বলল যে আপন ভাই, আমি যে গল্পটা লিখতেছি, যাকে ঘিরে আমি গল্পটা লিখতেছি, সে আমার পাশেই বসে আছে এবং আমার কাছে আমাকে হেসে হেসে বলে, আমার কানে কানে হেসে হেসে ফিসির ফিসির করে আমাকে বলে, এসব করে কোনোই লাভ নাই, তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। সে আমার পাশে বসে হাসতেছে, শুধু তাকে আমিই দেখি, আমার পরিবারের আর কোনো মানুষ দেখে না। সে এখনই যে আমি লেখাগুলো লিখছি, আমার পাশে বসে বসে সে খিলখিলিয়ে হাসছে। গল্পটা সত্যি এক ভয়ঙ্কর ভৌতিক বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে কক্সবাজারের ভাই আক্তার হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন, আমার বাড়ি সমুদ্রনগরী কক্সবাজার। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা কক্সবাজার শহর থেকে অনেক দূরে কোনো এক নিম্নবিত্ত এলাকার, কোনো এক পাহাড়ি এলাকা ঘেঁষে এক গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি সমুদ্রের সাথে আমার বাবার খেলা। আমার বাবা রাতভর সমুদ্রেতে মাছ ধরতো এবং সেই মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাতো। এটা করেই আমার বাবা পরিবারটা চালাতো। আমার বয়স যখন হয়, আমি যখন দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে পারি, ঠিক তখন থেকেই দেখি যে আমার বাবা রাতভর সমুদ্রে মাছ ধরে। এটাই ছিল আমার বাবার একমাত্র পেশা। শুধু আমার বাবার পেশা বললে ভুল হবে, আমাদের পাড়ায় যত মানুষ আছে প্রায় সবারই, বিশেষ করে প্রায় প্রত্যেকটা মানুষেরই ইনকামের একটাই পথ, সেটা হচ্ছে সমুদ্র। কেউ সমুদ্র থেকে পাথর কুড়িয়ে আনে, কেউ সমুদ্র থেকে ঝিনুক কুড়িয়ে আনে, অথবা কেউ সমুদ্র থেকে মাছ ধরে। এক একজনে এক একভাবে সমুদ্র ঘিরে তাদের জীবিকা অর্জন করে। এই সমুদ্রই ছিল আমাদের এলাকার মানুষের ইনকামের একমাত্র উৎস। যাই হোক, সমুদ্র ঘিরে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় আমি তখন বড় হই। আর আমার যেই গল্পটা বা আমি যেখান থেকে শুরু করি, এটা আমার একেবারে ছোটোবেলা। আর সেই সময়তে এতটা ডিজিটাল জামানা ছিল না, মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের জামানা ছিল না। তখন চিঠিপত্রের মাধ্যমে মানুষের কথোপকথন ছিল, ডিজিটাল জামানা ছিলই না। এই জমানার ভিতরে আমি তখন, আমার বাবা মা দুজনেরই ইচ্ছা ছিল যে আমাকে পড়াশোনা করাবে। আমি পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। এখন তো ধরেন আপনার পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমার জামানায় এরকম তেমন কিছুই ছিল না। আমাদের পাড়ায় একটা মসজিদ ছিল, আমরা সেই মসজিদে গ্রামের সমস্ত বাচ্চারা সকালবেলা পড়তে যাইতাম। কোরআন পড়ানোর পাশাপাশি তিনি আমাদেরকে বাংলা শিক্ষা দিত। বাংলা শিক্ষার পাশাপাশি কোরআন যখন পড়তাম, ওই হুজুর, মানে যিনি হুজুর আমাদেরকে পড়াইতো, তিনি আমার আব্বাকে একদিন ডেকে বলল যে আপনার সন্তানটা অনেক মেধাবী, তাকে একটা পড়া একবার বলে দিলে এটা দ্বিতীয়বার বলতে হয় না, তার মেধা শক্তি, জ্ঞান শক্তি অনেক ভালো। আপনার ছেলেটা পড়াশোনা করলে একদিন মানুষের মতো মানুষ হবে, আপনি চেষ্টা করবেন আপনার ছেলেটাকে পড়াশোনা করানোর জন্য। এরকম করে তিনি আমার আব্বাকে উপদেশ দেয়। আব্বা ওনার কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করলো যে ঠিকই আছে, আমাকে ওভাবেই পড়াশোনা করাবে। এবং আব্বা তখন মায়ের সাথে বিষয়টা আলোচনা করে দেন। মাও তখন বলে যে আক্তারের যেহেতু পড়াশোনা মেধা শক্তি ভালো আছে, তাহলে আক্তারকে আমরা পড়াশোনা করাবো, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবো। বাবা মা দুজনের পরিকল্পনা মতে তখন আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কারণ আমার নানু বাড়িতে প্রাইমারি স্কুল ছিল খুব কাছাকাছি, নানু বাড়ির পাশে প্রাইমারি স্কুল ছিল, এবং সেই প্রাইমারি স্কুলে আমাকে পড়ানোর জন্য আমার মা তখন পাঠিয়ে দেয়। আমি তখন প্রাইমারি স্কুলে পড়ার জন্য চলে যাই। আমার ছোট ভাই যে একটা বোন আছে, আমার ছোটো বোনটা তখন একেবারেই ছোট, আর ছোটো ভাইটা আমার থেকেও ছোট। ও তখন আম্মুর সাথে আছে, আব্বুর সাথে আছে। আমি তখন নানু বাড়িতে চলে গেলাম। নানু বাড়িতে গিয়ে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি। এরকম করে প্রায় নানু বাড়িতে আমার 6টা বছর কেটে যায়। প্রাইমারির গণ্ডি পার করে আমি তখন হাই স্কুলে ভর্তি হই। আমার জামানায় একটা লোক যদি ক্লাস 5 পাস করতে পারে তাহলেই সে মহাজ্ঞানী।
ক্লাস 5 পাস একটা মানুষকে আমরা শিক্ষিত হিসাবে গণ্য করতাম। সেই সময় আমি ক্লাস 5-এর গণ্ডি শেষ করে ক্লাস 6-এ উঠি। আমি ক্লাস 6-এও পড়াশোনা করি আমার নানু বাড়ির ওখানে। যাই হোক, এরকম করে পড়াশোনা করতেছি, একটা পর্যায়ে আমি তখন প্রায় অনেক বড়, ক্লাস 6-7-এ যে বাচ্চারা পড়তো আর কি, মানে এদেরকে তো ওই সময় বাচ্চা চলতো না, এরা অনেক বড়। এসএসসি পাশের পরে আর এলাকাতে কোনো পড়াশোনা ছিল না, এরকম একটা অবস্থা। মানে মেট্রিক পাস বলতো আর কি ওই সময়। মেট্রিক পাস করার পর আর কিচ্ছু লাগতো না, হাই শিক্ষিত হয়ে যেত। তো সেই সময় আমি যখন ক্লাস 7-এ পড়ি, এমতো অবস্থায় বাড়ি থেকে খবর পেলাম আমার আব্বু নাকি একটু কেমন হয়ে গেছে। মানে কেমন বলতে, আব্বু একটু ব্যতিক্রম ধর্মী হয়ে গেছে, ঠিকমতো হচ্ছে কাজে যায় না, এবং কাজে গেলেও কেমন যেন একটু অন্য মনস্ক হয়ে থাকে। এবং আব্বাকে রাতের বেলায় কে জানি ডাকে, আব্বা ঘর থেকে বের হয়ে কার সাথে জানি ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে কথা বলে। এই বিষয়গুলো নিয়ে আমার নানা নানি তখন আলোচনা করতে শুরু করে। নানা নানি যখন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আমি এই কথাগুলো শোনার পর নিজেও অবাক হয়ে গেলাম যে আমার নানা নানি আমার বাবার চরিত্র নিয়ে কথা বলে, যে আমার বাবার চরিত্র খারাপ, আমার বাবার চরিত্রের মধ্যে সমস্যা আছে, আমার বাবা এরকম পরকীয়া করে, এটা ওইটা বলে আমার বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা আমার নানা নানি তারা বলতেছে। এবং বিষয়গুলো শোনার পরে আমার কাছে অত্যন্ত খারাপ লাগলো। আমি ব্যক্তিগতভাবে আমার বাবাকে যতটুকু চিনি, আমার বাবা কিন্তু মানুষ হিসেবে ঠিক ততটা খারাপ না। বিষয়গুলো জানাজানি হওয়ার পরে আমি তখন আমাদের বাড়িতে বেড়াইতে আসার পরে আমি তখন মায়ের সাথে বিষয়টা আলোচনা করি। মা আমাকে বলে, হ্যাঁ আমি তোর নানা নানিকে জানাইছি তোর বাবা এরকম আগে ধরে সমুদ্রে মাছ ধরতে গেলে অনেক মাছ পাইতো, বাট এখন আর এরকম মাছ পায় না, খুব কম মাছ পায়। এবং সে যে মাছ বিক্রি করে কি করে তা আল্লাহই ভালো জানে, সমুদ্রে গিয়ে সে কী করে সেটাও সে ভালো জানে। এবং রাত বিরাতে তোর বাবা যদি ঘরে থাকে তাহলে তাকে কে জানি ডাকে, এবং তিনি বাইরে গিয়ে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমি তখন মাকে বললাম যে মা, তুমি এটা কী ধরনের কথা বলো? আমি যতদূর বাবাকে চিনি, বাবা তো যথেষ্ট পরিমাণের ভালো একজন মানুষ, আমার বাবার তো তেমন কোনো সমস্যাও নেই, বাবা তেমন খারাপও না, অনেক ভালো একজন মানুষ, কিন্তু তুমি এটা কী ধরনের কথা বলতেছো যে আব্বার ভিতরে এই ধরনের সমস্যা আছে? আমার মা বলে, হ্যাঁ রাত বিরাতে তোর আব্বা ঘর থেকে বেরিয়ে যায় এবং সমুদ্রে মাছ ধরতে গেলে মাছ না ধরে কী জানি করে আল্লাহই ভালো জানে। তখন আমি পরিকল্পনা করলাম যে আমি আর আমার নানু বাড়িতে যাব না। বাবার সম্বন্ধে যেহেতু মা এরকম কথা বলতেছে, আমি আর আমার নানু বাড়িতে যাব না। অ্যান্ড এনিওয়েজ আমার মা তখন আমাকে বলতেছে যে না, তুই তোর নানু বাড়িতে চলে যা, তুই তোর পড়াশোনা বন্ধ করিস না, তুই এখানে থাকার দরকার নেই, আমি বিষয়টা হ্যান্ডেল করতে পারবো, আমি দেখব। এই কথা বলার পরে আমাদের এখানের এক হালেম কাকা, তো আমার আম্মা তখন কী করলো, হালেম কাকারে বললো যে আপনি ওনার সাথে মাছ ধরেন। ওই হালেম কাকার নিজস্ব কোনো ট্রলার ছিল না, তিনি অন্যের ট্রলার ভাড়া করে তারপরে মাছ ধরতো। আমার আম্মা তখন বললো, আমার জামাইয়ের তো একটু সমস্যা, আপনি আমার জামাইয়ের সাথে মাছ ধরেন, প্রয়োজনে অর্ধাউর্ধি মাছ আপনি নেবেন, অর্ধাউর্ধি মাছ তিনি নেবে। এরপরে এই প্রস্তাব বাবাকে দেওয়ার পরে বাবা সাথে সাথে রাজি হলো না, যে না ওই কেন আমার সাথে মাছ ধরতে যাবে, আমি একা ধরি, একাই ধরবো। একবার যে আমার আম্মা বললো যে দেখেন, মাছ না হলে 3 ভাগ হবে, 1 ভাগ সে নেবে, 1 ভাগ আপনি নেবেন, আর আরেক ভাগ হবে ট্রলারের, এরকম করে 3 ভাগ হবে, অ্যান্ড এটা করেন। এই কথা বলার পরে আমার আব্বা তখন রাজি হয় না হওয়ার পরে মা তখন বাবাকে খুব বাজেভাবে গালাগালি করতে শুরু করে, যে আপনার ভিতরে সমস্যা আছে, আপনার ভিতরে খারাপই আছে, তা না হলে আপনি রাজি হচ্ছেন না কেন? আপনার সাথে ও যদি মাছ ধরে তাহলে সমস্যাটা কোথায়? ও যাবে না কেন? অবশ্যই যাবে, আপনি হালিমকে সাথে করে নিয়ে যাবেন। এটা নিয়ে আমার বাবা মা দুজনের মাঝে নাকি ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা তখন আমার মাকে বলে বসে যে দেখো, তুমি যতই আমার সাথে লোক পাঠাও সমুদ্রে মাছ ধরার জন্য, আমার সাথে কেউ মাছ ধরতে পারবে না। আমার ট্রলারে অন্য কেউ যদি উঠে তাহলে সে মারা পড়বে। আমার আম্মা আমার আব্বার কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেল। আব্বাকে জিজ্ঞেস করলো, যেটা আপনি কী ধরনের কথা বলেন? আপনার ট্রলারে অন্য কেউ উঠলে মারা পড়বে কেন? আপনার ট্রলারে কি কোনো মানুষ ওঠে না? আমার আব্বা বলে, হ্যাঁ আমার ট্রলারে মানুষ ওঠে, কিন্তু বর্তমান সময়ে কোনো মানুষ যদি আমার ট্রলারে উঠে তাহলে সে মারা যাবে। হালিম কাকাও অনেক সাহসী একজন মানুষ ছিল। তিনি তখন আমার আম্মাকে বলে, আপনার জামাইয়ের কোনো না কোনো সমস্যা আছে, এবং আমি যদি ওনার সাথে যাই তাহলে ওনার সেই কাজেই সমস্যা হবে, এই জন্য সম্ভবত তিনি আমাকে নিতে চায় না। তো ওই সময় কিন্তু এরকম একটা জমানা ছিল, অনেক সময় স্টিমারের ভিতরে বা লঞ্চের ভিতরে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে উঠাইতো এবং নর্তকীদেরকে নিয়ে উঠাইতো, নাচানাচি করতো, ওদের সাথে খারাপ কাজ করতো সমুদ্রের মাঝখানে। তো এরকম কিছু রেকর্ডও আছে। আমার আম্মা মনে করতেছে বাবা সম্ভবত এই ধরনের কোনো কাজ করে, যার জন্য বাবার ট্রলারে বাবা কাউকে নিতে চায় না। এক পর্যায়ে আম্মা যখন প্রেশারের পরে আমার আব্বা তখন বলে যে ঠিক আছে, আমি হালিমকে নিয়ে যাব। যাই হোক, পরের রাতে আমার বাবা এবং হালিম দুজনে একসাথে সমুদ্রে মাছ ধরার জন্য গেল এবং যাওয়ার পরে রাত প্রায় 2টা 3টা বা 4টার দিকে আমার বাবা কিন্তু মাছ ধরে বাড়িতে ফিরে আসে, মাছগুলো আড়তে রেখে তারপরে ফিরে আসে। ওই দিন সকাল হয়ে গেল, কিন্তু আমার বাবার আড়তে ফিরে আসলো না, বাড়িতে ফিরে আসলো না। বাবা যখন বাড়িতে ফিরে আসলো না, খুব সকালে মা তখন ঘুম থেকে উঠে আমার দাদা দাদি দুজনকেই জাগাইলো যে আপনারা উঠেন, আপনাদের ছেলে তো ঘরে আসে নাই।
আমার দাদাই তখন ঘুম থেকে উঠে এবং উঠার পরে তখন তারা বাবাকে খুঁজতে শুরু করে, বাবাকে পায় না। এবং বাবাকে না পাওয়ার পরে তখন পার্শ্ববর্তী বাড়ির যে হালিম কাকা ছিল আমার আব্বুর সাথে মাছ ধরার জন্য, হালিম কাকার বাড়িতে গেল এবং যাওয়ার পর এটা জানতে পারলো যে রাতের বেলায় হালিম কাকাও নাকি বাসায় ফিরে নাই। এটা জানার পরে আমার দাদা দাদি দুজনে অনেক ভয় পেয়ে গেল। আল্লাহ জানে, না জানি তাদের কি হয়েছে। আমার দাদা দাদি, আমার ভাই বোন সহ মিলে গ্রামের আরও কিছু মানুষ দৌড়াতে শুরু করলো সমুদ্রের পাড়ের দিকে। এরকম সমুদ্রের পাড়ে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সমুদ্রের পাড়ে গিয়ে অজ্ঞান অবস্থায় হালিম কাকাকে পেল, যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে পাওয়ার পরে আমার আব্বা, তখন আর আমার আব্বার ট্রলারও পাওয়া যাচ্ছে না, আমার আব্বাকেও পাওয়া যাচ্ছে না। তখন সবাই খুব কান্নাকাটি শুরু করলো যে কোথায় গেল, ট্রলারও নাই এবং এই মানুষটাও নাই। তখন এখানকার যে নাবিক ছিল, নৌবাহিনীতে কাজ করা লোকজনের কাছে তখন গিয়ে অভিযোগ দেওয়া হলো যে এভাবে পাওয়া যাচ্ছে না। তারাও তাদের ক্যামেরার মাধ্যমে তেমন কোনো কিছু ধরতে পারে নাই। আর তখনকার তো আসলে ক্যামেরা অত ডিজিটাল ছিল না, তখন তো আর ছবি উঠানো, আমার মনে আছে যে আমরা যখন ছবি উঠাইতাম তখন চট্টগ্রাম শহর থেকে মানে ক্যামেরাম্যানকে ভাড়া করা হতো, ক্যামেরা নিয়ে আসতো, তখন ছবি উঠাইতো। এরকম একটা জামানা ছিল, মানে এতটা সহজ ছিল না। এখন যেরকম ডিজিটাল, এরকম ডিজিটাল ছিল না। নৌবাহিনীর কাছে অভিযোগ দিল, নৌবাহিনীও কোনো কিছু খোঁজাখুঁজি করলো, সমুদ্রের এখানে ওইখানে খোঁজাখুঁজি করলো, কিন্তু আমার বাবাকে এবং বাবার ওই ট্রলারকে খুঁজে পাওয়া গেল না। দেন একটা পর্যায়ে তখন এই হালিম কাকাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরে তখন তাকে ডাক্তারের কাছে নিল, তিনি আর জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, আপনি অজ্ঞান কেন হয়ে গেলেন, বা আপনার সাথে যে গিয়েছিল উনি কোথায়। এটা বলার পরে তিনি তখন জাস্ট মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। তাকে যতই বলা হয় তিনি কানেও শোনে না, মুখেও কোনো কথা বলে না। বারবার জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে, আপনি যে সমুদ্রে গিয়েছিলেন, আপনি কেন সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমার বাবার কথা জিজ্ঞেস করে যে আক্তারের বাবা কই, আক্তারের বাবাকে কোথায় রেখে আসছেন, বা উনি কোথায়। আমার ওই হালিম কাকা তখন কোনো শব্দ করে না, জাস্ট যে যার মুখের দিকে তাকিয়ে থাকে এবং মুখের দিকে তাকিয়ে থাকে, চুপচাপ তাকিয়ে থাকে, কোনো কিছুই বলে না। একটা পর্যায়ে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাকে অনেক বড় বড় হুজুর আনা হয়। হুজুর এনে ওনার উপরে মন্ত্র দেওয়া হয় এবং মন্ত্র দেওয়ার পরে হুজুরা তখন একটা কথাই বলে যে উনি ভয়ঙ্কর কিছু থেকে ভয় পাইছে এবং এতটাই ভয় পাইছে যেটা বলার মতো না। আপনারা ওনাকে প্রেশার দিন না, ওনাকে ঠান্ডা মাথায় থাকতে দেন, উনি আস্তে আস্তে করে ঠিক হলে সমস্ত কিছু আপনাদেরকে জানাবে। তো উনি ঠিক হয়ে যাবে, ওনার সাথে এখন আপনারা বেশি কথা বললেন না। এই কথা বলার পরে তখন আর কেউ ওই হালিম কাকার সাথে কথা বলে না, ওনার সাথে খুব একটা কথা বলে না। উনিই তো বলছে যে উনি সময় হলে সব কিছু জানাবে। এক পর্যায়ে তিনার সাথে আর কথা বলা হয় না, তিনি তখন চুপচাপ আছে। এভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল। আমি তখন আমার নানু বাড়ি থেকে চলে আসলাম আমাদের বাড়িতে। একইভাবে সমুদ্রের পাড়ে রাত দিন মিলে আমরা ঘোরাফেরা করি যে বাবার লাশ কোথাও পাওয়া যায় কিনা, বা যদি এরকম হয় যে কোনো কেউ বাবাকে মেরে ফেলছে, বেড়ে ট্রলার নিয়ে গেছে, এরকমটা। আবার আরেকটা বিষয় খুব অবাক করা, ওই হালিম কাকার শরীরে কিন্তু এক বিন্দু পরিমাণের মায়ের কোনো আঘাত নাই, যে কোথাও উনি আঘাত খাইছে বা কেউ ওনাকে মারছে, ওনাদেরকে মেরে ওনাদের ট্রলার নিয়ে গেছে, এরকম কিন্তু কোনো কিছুই না। উনি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে, ওনার শরীরে কোনো মায়ের চিহ্ন নাই, মায়ের দাগ নাই, সব কিছুই ঠিক আছে। তাহলে এইরকম ঘটনাটা ঘটলো কেন, এটা কেউই বুঝতে পারে না। সবার মাঝে একটাই প্রশ্ন, এক এক মানুষে বলে হয়তো ইন্ডিয়ান নৌবাহিনীরা হয়তো আমার আব্বাকে ধরে নিয়ে গেছে, আবার অনেকেই বলে যে সাগরে অনেক ধরনের খারাপ কিছু থাকে, তারা সম্ভবত আমার আব্বাকে খেয়ে ফেলছে, আবার কেউ কেউ বলে আমার আব্বাকে পরিতে নিয়ে গেছে। এক একজনে এক এক ধরনের কথা বলে। সবাই তখন বিষয়টাতে ভীষণ আতঙ্ক একটা ভাব, এরকম করেই সময়গুলো কাটতেছে। এক পর্যায়ে ওই কাকার সাথে কথাবার্তা, আমি নিজেও বলি যে কাকা আপনি আমার সাথে কথা বলেন, ওনাকে আমি নির্জন জায়গায় নিয়ে যাই। আমি তো তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। নির্জন জায়গায় নিয়ে জিজ্ঞেস করেছে কাকা আপনি আমার কাছে সত্য কথা বলেন, আমার আব্বা কই, আমার আব্বা কোথায় গেছে। এবং এত বড় একটা ট্রলার দিয়ে আমার আব্বা মাছ ধরছে, ওই ট্রলারটাও নেই, মানে ট্রলারটাও সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। মায়ের বাষ্যমতে যেটা জানতে পারলাম যে বাবা বেশ কিছুদিন ধরে এরকমভাবেই উধাও হয়ে যাচ্ছে। এই বেশ কিছুদিন ধরে বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে, মানে মাছ ধরতে গেলে বেশি মাছ পাইতো না। রাতের বেলায় যদি বাড়িতে আসতো তাহলে কি আমার বাবাকে ডেকে নিত, বাবা কার সাথে ঘন্টার পর ঘন্টা বাইরে কথা বলতো, এবং কেমন জানি বাবার ভিতরে একটা উচ্ছৃঙ্খলতা ভাব আমার মা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করে যাচ্ছে। অ্যান্ড তার উপরে এরকম একটা ঘটনা, সব কিছু মেলানোর পরে তখন আমরা খুব টেনশনে পড়ে গেলাম। এলাকার যে পুলিশ আছে, পুলিশের থানাতে গিয়ে ইনফর্ম করা হলো, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হলো, কিন্তু আমার বাবার আর কোনো রকমের সন্ধান পাওয়া গেল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল এবং একটা সময় বছরও পেরিয়ে গেল, কিন্তু আমার বাবার এত বড় একটা ট্রলার সহ আমার বাবার আর কোনো সন্ধান পাওয়া গেল না। এলাকার মানুষ যে বলল, হুজুরা যে বলল একটা সময় হয় হালিম কাকা ঠিক হবে, এটা যে মানুষে বলল, কিন্তু সেটাও সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হইল। কারণ হালিম কাকাও তখন আর কোনো কথা বলে না এবং তিনি যেদিকে তাকায় ওইদিকে তাকাই থাকে। ওনার বউ যদি ওনাকে খাওয়াই দেয় উনি খায়, গোসল করাইলে গোসল করায়, মানে একটা ছোট বাচ্চার মতো হয়ে গেছে। মানে ধরেন সারাদিন ওনাকে খাওয়াই নেই। একবার তার বউ এবং তার পরিবারের মানুষরা মিলে চিন্তা করলো
যে ঠিক আছে ওরে খাবার দিব না, তাইলে হয়তো খাবারের জন্য আমাদের কাছে খাবার চাইবে। তো খাবার দিল না, সেই সারাটা দিন কেটে গেল, সারাটা রাত কেটে গেল, কারো কাছে এক গ্লাস পানিও চাইলো না। এবং এরকম হয়তো যে পায়খানা করে দিত, যেখানে বসতো সেখানে প্রস্রাব করে দিত, এমন একটা অবস্থা। তো বৎসর পেরিয়ে যাওয়ার পরেও এই হালেম কাকাকে আর ঠিক করতে পারলো না। এবং হালেম কাকার বউ যে আছে, তার সন্তান আছে, এবং হালেম কাকার বাবা মা সবাই মিলে আমার আম্মাকে দোষারোপ করতে থাকে যে আমার আম্মা কেন আমার আব্বার সাথে ওনাকে সমুদ্রে পাঠাইলো, এবং ওনাকে সমুদ্র পাঠানোর পরেই তো আজকে ওনার এই করুণ পরিণতি হলো বা ওনার এই সমস্যা হলো। এটার জন্য সবাই মিলে আমার মাকে দোষারোপ করতেছে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে, আম্মুকে গালাগালি করতেছে যে আম্মু কেন এরকম একটা কাজ করলো এবং ঘটনা কেন এরকম পর্যায়ে চলে গেল। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে, হয়তো একটা সময় সব কিছু ঠিক হবে, এবং সব কিছু ঠিক করার উদ্দেশ্যে তখন দিনরাতগুলো কাটাচ্ছিলাম। বছরখানি কেটে যাওয়ার পরে পারিবারিক অবস্থাটা তখন খুব খারাপ হয়ে গেল। ছোট ভাই, ছোট বোন, আমি, দাদা, দাদি, মা, এতগুলো পরিবার, এত বড় একটা পরিবার, এমনিতেই তো পরিবারের অভাব ছিল, তার উপরে 1-1.5 বছর বাবা না থাকার কারণে পারিবারিক অবস্থা তখন অনেক বেশি নাজেহাল হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম যে আমি কিছু একটা করব, আমি সমুদ্রে যাব, মাছ ধরবো। কিন্তু আমার মায়ের কথাই একটা যে আমাকে সমুদ্রে যেতে দিবে না। আম্মু আমাকে বলে না খেয়ে মরে যাব, না খেয়ে থাকবো, তারপর আমি তোকে সমুদ্রে পাঠাবো না, তুই সমুদ্রে গেলেই তোর বাবার মতো তুইও মারা পড়বি। আমি যতই মাকে বুঝালাম যে মা সমুদ্রে গেলে আমি মারা পড়বো কেন, সমুদ্রে তো অনেক মানুষে যায়, সমুদ্রে মাছ ধরে, আমাদের এলাকার সব মানুষই তো সমুদ্রে যাচ্ছে, কেউ ঝিনুক কুড়াচ্ছে, কেউ শামুক কুড়াচ্ছে, কেউ এটা ওইটা করে সমুদ্র থেকেই তো চলতেছে। আমার মায়ের কথাই একটাই যে না, সমুদ্রে যাওয়া চলবে না, সমুদ্রে যেতে হবে না। একটা পর্যায়ে দেখা গেলো যে মা আমাকে পরিপূর্ণভাবে আটকায় ফেলো, আমাকে আর বাড়ির বাইরে যেতে দেয় না। অ্যান্ড এইরকম করে পরিবারে তখন প্রচণ্ড রকমের অভাব, আমরা তখন 3 বেলায় 2 বেলা খাবারও খাইতে পারি না, প্রচণ্ড রকম অভাব অনটনের মাথায় একদিন আমি বাড়ি থেকে হুট করে পালিয়ে গেছি। আমার আম্মার যেহেতু আমাকে বাড়ি থেকে বেরোইতে দিচ্ছেই না, আমি তখন আমার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই। এবং বাড়ি থেকে পালিয়ে আমি তখন কক্সবাজার শহরে চলে যাই, এবং কক্সবাজার শহরে গিয়ে ওইখানে একটা বেতের দোকানে চাকরি করি। একটা বেত দিয়ে হচ্ছে আপনার এইটা ওইটা বানায় আসবাবপত্র, ওইসব দোকানে চাকরি করি। তো ওইসব দোকানে চাকরি করে প্রায় 2 বছরের মতো আমি আর বাড়িতে আসি নাই, 2 বছরের মতো বাড়িতে আসি নাই। এবং বাড়িতে আমি গোপনে গোপনে টাকা পাঠাইতাম, অন্য অন্য লোক দিয়ে বাড়িতে আমি টাকা পাঠাইতাম মাস শেষে বেতন পাইলে। কিন্তু আম্মা বারবার বলতো যে ও কোথায় আছে, ঠিকানা দিতাম না। ধরেন এলাকার মানুষরা কাউরে এখানে পাইতাম, টাকা দিতাম, এবং আম্মার কাছে অন্য ঠিকানায় চিঠি লিখতাম, মানে আমি যে জায়গায় আছি তার কাছ থেকে অনেক দূরে গিয়ে ডাকে আমার কাছে চিঠি পাঠাইতাম, এবং সেখান থেকে আমার উত্তর নিতাম। যাই হোক, এরকম করে আমার সাথে দূর থেকে যোগাযোগ রাখতেছি, কিন্তু কোনোভাবেই আমার কাছে যাচ্ছে না। প্রায় 2টা বছর এভাবে পেরিয়ে গেল। অ্যান্ড 2 বছর পরে আমি তখন বাড়িতে গেলাম। 2 বছর পরে বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আমার মায়ের অবস্থাও খুব খারাপ, অ্যান্ড আমার দাদা দাদি তারাও খুব খারাপ অবস্থা, বয়স হয়ে গেছে। আমার ভাই বোনগুলোও তখন পড়াশোনা বন্ধ। আমি তখন একেবারে টাগরা জোয়ান। দেন আমি তখন মাকে বললাম যে মা, এই সমাজে আমার এই বর্তমান সময়ে সমুদ্রে যাওয়া ছাড়া আমি কোনোভাবেই পরিবারের মুখে হাসি ফুটাইতে পারবো না, আমি তোমাদেরকে দুবেলা খাওয়াইতে পারবো না, আমি খুব খারাপ অবস্থার মধ্যে আমার দিনগুলো কাটবে। তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে সমুদ্রে যেতে দাও। তুমি যদি আমাকে সমুদ্রে যেতে দাও, এবং সমুদ্রে গেলে আমি মোটামুটি আমার পরিবারকে তোমাদের মুখে হাসি ফুটাইতে পারবো। আমি তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে সাগরে যেতে দিল, যে ঠিক আছে তুই যা। এবং আম্মুর কথা মতো পরে আমি সাগরে অন্যের ট্রলার দিয়ে কাজ করতাম, অন্যদের ট্রলার নিয়ে যেতাম, এবং তাদের সাথে ট্রলার দিয়ে মাছ ধরতাম। এবং ট্রলার দিয়ে মাছ ধরার পরে আমি প্রচুর মাছ পাইতাম, কারণ মাছ ধরার কৌশল মোটামুটি আমার অনেকটাই জানা ছিল। আমি অনেক ভালো মাছ পাইতাম। এই মাছ বিক্রি করে, এই মাছ আড়তে দিয়ে ভালো টাকায় মোটামুটি উপার্জন হইতো, আমি আমার মাকে দিতাম, পরিবারকে দিতাম। আলহামদুলিল্লাহ, সুখে শান্তিতে আমার সে সময় দিনগুলো কাটতেছে। এভাবে প্রায় অনেকগুলো বছর আমি তখন সাগরে মাছ ধরি, আর প্রতিটা মুহূর্তে সাগরের বাঁকে বাঁকে আমি আমার বাবাকে খুঁজে বেড়াই। একটা প্রশ্ন সবার মনে আছে, আমার বাবার এত বড় একটা ট্রলার সহ একজন মানুষ এভাবে হঠাৎ করে সমুদ্র থেকে উধাও হয়ে গেল, এবং তার সাথে থাকা যে মানুষটা, যদি সাগরে নৌকাটা ডুবে যেত, ট্রলারটা ডুবে যেত, তাহলে তো হালেম কাকাও বাঁচত না, তিনিও তো মারা যাইত। কিন্তু তাহলে তিনি কিভাবে ফিরে আসলো? তাহলে আমার বাবা কেন ফিরে আসলো না? এবং তিনি এরকমভাবে বোবা হয়ে গেল কেন? তিনি কেন এরকম মানসিক প্রতিবন্ধী হয়ে গেল? আমার বাবা তাহলে কোথায় গেল? এবং তিনি সেদিন রাতে কি দেখেছিল, যেটা দেখার পরে তিনি এতটাই বোবা হয়ে গেল বা কথা বলার শক্তি হারিয়ে ফেলল? এই প্রশ্নগুলো আমার এলাকার প্রতিটা মানুষকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। ইভেন আমিও বিষয়গুলো নিয়ে খুব চিন্তা করতে থাকি যে আসলে কি হয়, সমুদ্রে মাছ ধরি আর এই জিনিসগুলো চিন্তা করি। এরকম করে দীর্ঘ বছর সাগরে মাছ ধরি, পরিবারকে অনেক ডাবলাভ করি, ছোট যে বোনটা থাকে ওই বোনটার বিয়ে দিয়ে দিই, এবং ছোট ভাইটাকে একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ধরাই দিই। ছোটো ভাইকে ব্যবসা ধরাই, ছোটো বোনকে বিয়ে দিয়ে পরিবারের জন্য অনেক কিছু করি, ঘর বাড়ি করি, বা আমাদের বাড়িটাকে আমি চারপাশ থেকে মোটামুটি টিন দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করি। সব কিছু আমি আমার ওই ট্রলার দিয়ে মাছ ধরে সমুদ্রে মাছ বিক্রি করেই করতেছি।
এইভাবে আমি তখন প্রায় তাগড়া জোয়ান, অনেক জোয়ান। মাঝে মাঝে দেখতাম কি অনেক দূরে একটা ট্রলার দাঁড়ায় থাকতে আমি ওই ট্রলারের কাছে যাইতাম, যে এরকমও হতে পারে যে আমার আব্বাকে হয়তো দেব দানবরা নিয়ে গেছে, তারা সম্ভবত আব্বাকে ছেড়ে দিয়েছে, আব্বার সম্ভবত ওখানে দাঁড়িয়ে আছে। এগুলো মনে করেও মাঝে মাঝে ওই ট্রলারের কাছে গিয়ে দাঁড়াইতাম, কিন্তু দেখতাম যে না, এগুলো অন্যদের ট্রলার, আমার বাবাকে পাইতাম না। এমন করে করে অনেকগুলো রাত কেটে গেল। একদিন রাতে, অমাবস্যার রাত, তো অমাবস্যা রাতে আসলে বেশি মাছ পাওয়া যায়, আমি জানি না এটা কেন, বাট যতবার অমাবস্যা রাতের বেলায় মাছ ধরতে গেছি ওই সময় অনেক মাছ পাইছি। অমাবস্যা রাতের বেলায় মাছেরা মানে অন্ধকার থাকে, তো মাছ অনেক উপরে ওঠে এবং তখন জাগবে, তো অনেক বেশি মাছ পাওয়া যায়। তো আমি সহ আমার সাথে আমরা টোটাল 3 জনে মাছ ধরতাম আমার ওই ট্রলারে। তা 3 জনে মাছ ধরতেছি, ওরাও ধরতেছে, আমিও ধরতেছি। তারা 2 জনে হঠাৎ করে ঘুমিয়ে গেছে। তো ও কিন্তু সবসময় ঘুমায় না, একসাথেই থাকে, বাট তারা তখন ঘুমিয়ে গেছে। এইভাবে ঘুমিয়ে যাওয়ার পরে দুজনেই ঘুমিয়ে গেছে, আমি তাদেরকে ডাকতেছি উঠ উঠ উঠ, তারা উঠে না। একটা পর্যায়ে আমার ট্রলারটা প্রায় অনেক দূরে পর্যন্ত চলে গেছে, অ্যান্ড সেখান থেকে আমি দেখতেছি যে দূর থেকে একটা ট্রলার বেশি বেশি আসতেছে। তা আমি তখন চিন্তা করলাম, একবার আমি চিন্তা করলাম না জানি ওই ট্রলারের মধ্যে আমার বাবা আছে। এটা আমার কাছে মনে হলো, আবার মনে হলো সম্ভবত কেউ মাছ ধরতেছে, দেখি ওরা কীরকম মাছ পাইছে। এরকম করে আমার ট্রলারটা নিয়ে আমি তখন ওই ট্রলারের কাছে গেলাম। কিন্তু ভাই, ওইটার কাছে যাওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে এই ট্রলারের ভিতরে 2টা মহিলা, কোনো পুরুষ নাই। আমি তখন জিজ্ঞেস করলাম যে কী গো, আপনারা যে মাছ ধরেন আপনাদের বাড়ি কই? বলে আমাকে বাড়ি টেকনাফে, আর বাড়ি টেকনাফে, এরকম করে বলে। তো যখন টেকনাফের কথা বলে আমি তখন চিন্তা করতেছি আমাদের এখান থেকে তো টেকনাফ অনেক দূরে, আমরা যেখানে মাছ ধরি সেখান থেকে টেকনাফ তো অনেক দূরে। আমি তখন বললাম যে আপনারা টেকনাফ থেকে মাছ ধরতে ধরতে এখানে চলে আসছেন, ঘটনাটা কী? পরে আমারে বলে আমরা টেকনাফ থেকে মাছ ধরতে ধরতেই আসছি, এখানে মাছ ধরার জন্য আসছি। আমি তখন বললাম যে আচ্ছা, ভালো কথা, তো আপনাদের সাথে কোনো পুরুষ নাই? মহিলাটা বলতেছে হ্যাঁ, আমাদের সাথে পুরুষ আছে, আমার স্বামী আছে, আমার শ্বশুর আছে, আমার দেবর আছে, বাট তারা ঘুমাইতে আছে, তারা ভিতরে ঘুমাচ্ছে। তো আমি আর তখন ওই মহিলার সাথে কথা বাড়াইলাম না এই কারণে যে তাদের সাথে পুরুষ আছে। আমি তখন চলে আসলাম, মানে মাছ ধর আমি তাদেরকে ওখান থেকে চলে আসলাম। আসার পরে যখন আমি আরও মাছ ধরতেছি, ওই দিন প্রচুর মাছ পাচ্ছি, কিন্তু একটা পর্যায়ে আমার সাথে যে লোক ছিল তারা দুজনেই চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে উঠলো কেন সেটা বুঝি না, ওইটাই আমার বলতেছে এই সাগরে পারে না, ওই ট্রলার সাগরে পারে না। আমি তখন বললাম আরে ভাই কী হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমাকে বলে ট্রলারটারে সাগরে পারেনি, নাহলে আমরা লাভ দিব। ওরা মানে নৌকা থেকে লাভ দিবে এমন একটা অবস্থা। আমি তখন ট্রলার কোনো রকমের সাগরে পাড়ে নিয়েছি। সাগরে পাড়ে যাওয়ার আগে ওরা উত্তাল ঢেউয়ের মাঝে দুজনে লাভ দিয়ে পড়ে গেছে। লাভ দিয়ে পড়ে সাঁতার কেটে পাড়ে চলে গেছে। পাড়ে চলে যারা বাড়ির দিকে দৌড়িতেছে এবং চিৎকার করতেছে। এটা আমি তখন অবাক হয়ে গেলাম যে কী রে, তারা চিৎকার কেন করতেছে বা এই ঘটনাগুলোকে আমি তো কিছু বুঝি না। অ্যান্ড আমিও তখন মাছ মোটামুটি যা পাইছি ওই মাছগুলো তখন আমি নিয়ে গেছি আরদে মাছগুলো দিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে ঢুকার আগেই আমার মা আর আমার দাদি তখন দৌড়ে বাড়ি থেকে বের হইতেছে, মানে আপনার ওই যে হারিকেন হাতে নিয়ে। আমাকে দেখে আমার মা জড়ায় ধরে চিৎকার করে কাইন্ডে উঠছে, তুই কি বাইচে আসোস? আমি তো ভাবছি তুই মারা গেছিস। আমি তখন বললাম যে মা কী হয়েছে, আমি মারা যাবো কেন? আর তোমরা এরকম মানে এত রাতের বেলা হারিকেন নিয়ে বেরোইছো কেন, কী হয়েছে? মা আমাকে বলে তোর সাথে যারা থাকতো ওরা তো বাড়িতে এসে অজ্ঞান হয়ে গেছে, তাদের অবস্থা খারাপ, তারা নাকি ট্রলারের মধ্যে কী দেখছে। আমি তখন বললাম তারা ট্রলারে কিছুই দেখে না, তারা দুজনেই ঘুমাইছিল এবং ঘুম থেকে ওঠার পরে তারা চিৎকার করে ট্রলার থেকে চলে আসছে। আমার মা বলে না কিছু তো একটা হয়েছে, তাহলে তারা এরকম চিৎকার করলো কেন? আমি তখন বললাম ঠিক আছে চলো তাদের বাড়িতে যাই। আমার মা বলে রাতের বেলা যাওয়ার দরকার নাই, তুই দিনে বানে যাইস। পরে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার ঘুম আসতেছে না এই কারণে তারা 2টা মানুষ কী এমন জিনিস দেখলো, তারা তো ঘুমিয়েই ছিল, আমিও তাদের সাথেই ছিলাম। এরকম ঘুমের ভিতরে তারা হঠাৎ করে কী এমন জিনিস দেখলো যে লাফ দিয়ে ট্রলার মলার সব কিছু রেখে পাগল হয়ে গেল ট্রলার থেকে নামার জন্য। যাই হোক, সকালবেলা হলো, যেহেতু সারা রাত মাছ ধরছি, ঘুম থেকে উঠতে প্রায় 10টা মতো বেজে গেছে। 10টা বাজে ঘুম থেকে উঠছি, বাট ওদের বাড়ির ভিতরে প্রচুর অনেক চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে। তা এত চিল্লাচিল্লি শব্দ শুনে আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে এত চিল্লাচিল্লি শব্দ কেন শোনা যাচ্ছে? আমি তখন তাদের বাড়ির দিকে আস্তে আস্তে গেলাম, যেয়ে দেখতেছি যে তারা দুজনেই মানে মানসিকভাবে কেমন জানি পাগলামি করতেছে, উল্টাপাল্টা কথা বলে, কেমন একটা অবস্থা। আমি তখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, ঘটনা কি, এরকম কেন? তারা ওই 5 মিনিট ভালো থাকলে 1 মিনিট গালাগালি করে, মানে কেমন জানি একটা অন্যরকম একটা উদ্গুট ভাব ওদের মাঝে। তাদের সাথে আর কথা বললাম না, বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। কইরে আমার আম্মা বলতেছে মনে হয় তো ট্রলারটাতে কোনো সমস্যা আছে। আমি বললাম যে আমার ট্রলারে কেন সমস্যা থাকবে, আমি মাছ ধরলাম, আমার কিছু হইল না, ওরা দুজনের কী হয়েছে? তারপরে আসরের নামাজ পড়লাম মসজিদে, আসরের নামাজ পরে ওদের বাড়িতে তারপরে আবার গেলাম। যাওয়ার পরে দেখি যে তারা দুজন ভালোই আছে, কিন্তু তারা আমার সাথে মাছ ধরবে না।
আমার সাথে মাছ ধরবেন, এবং তারা অন্যদেরকেও বলতেছে আমার সাথে মাছ না ধরার জন্য। এবং আমার আম্মাকে বলতেছে যে আপনার ছেলেরে পাঠাইয়েন না, যদি আপনার ছেলেরে পাঠান আপনার ছেলেকে কিন্তু নিয়ে যাবে আপনার জামাইয়ের মতো। তো আমার তখন খুব রাগ হলো যে তোরা আমার সাথে মাছ ধরবি না ভালো কথা, কিন্তু আমার মাকে কেন উস্কানি দিচ্ছিস? আমার মার এমনভাবে উস্কানি দিতেছে, আমার মাও তখন ওদের কথা মতো বলতেছে তুই তাহলে আর ট্রলার দিয়ে মাছ ধরতে যাবি না, তোর আর মাছ ধরা লাগবে না। আমি তখন আম্মুর সাথে খুব রাগারাগি করলাম, গালাগালি করলাম যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এরকম উল্টাপাল্টা কথাবার্তা কেন বলতেছ? আমি ওদের সাথে গেলাম, ওরাও মাছ ধরলো, আমিও মাছ ধরলাম, এবং ওরা ঘুমাইলো, ঘুম থেকে উঠে এরকম পাগলামি করতেছে, এইসবের তো কোনো মানে হয় না, এগুলো তুমি কি কথা বলতেছো? আমার মা বলে যদি কিছু নাই হবে তাহলে তো তারা এরকম করতে, এরকম তো তারা করে না, অবশ্যই কিছু না কিছু হয়েছে যেটা হওয়ার কারণে তারা আজকে এরকম করতেছে। আমি আমার মাকে বুঝালাম যে মা শোনো, এটা তোমার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এই নিয়ে তুমি কোনো রকমের মন খারাপ করো না, বা এটা নিয়ে তুমি কোনো কথা বলো না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এইটা বলে আমি দেন আবার মাকে নিয়ে আমি আবার বাড়িতে আসছি, কিন্তু মা আমাকে আর ট্রলারে যাইতে দিবে না। 1 সপ্তাহের মতো আমি ট্রলারে যাইতে পারলাম না। 1 সপ্তাহ পরে আমার দাদি আমার মারে আবার বুঝাইলো যে বৌমা তুমি এরকম পাগলামি করতেছো কেন, ও যাক ওর কিছুই হবে না, ওর সাথে আল্লাহর দোয়া আছে। এরপর আমি পুনরায় আবারও ট্রলার দিয়ে আবারও সমুদ্রে গেলাম মাছ ধরার জন্য, আবারও সমুদ্রে যাচ্ছি, মাছ ধরতেছি, এবং এরকম করে 4-5 দিন পরে আমি তখন একাই মাছ ধরি, আমার সাথে কিন্তু আর কেউ নেই, ওরা দুজনের কেউই যায় না আমার সাথে। আর আমার সাথে এলাকার কোনো লোক আর মাছ ধরতে যায়ও না, সবাই একটা কথাই বলে যে আমার সাথে গেলে নাকি মারা পড়বে। তো একা জাল পেতে, মানে জাল ফালাইয়া জাল উঠানোটা খুব কঠিন আর কি, অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও আমি কি করব, এখন যেহেতু আর ওরা যায় না, কিন্তু আমি একাই ধরি। তো এরকম করে 5-7 দিন পরে একদিন হঠাৎ করে ওই ট্রলারটার সাথে আমার আবারও দেখা হলো, যেই ট্রলারে 2টা মেয়ে বসেছিল। তা ওনাদের সাথে দেখা হওয়ার পর আমি বললাম কী ব্যাপার, আপনাদের সাথে পুরুষ কই? বলে আমাদের সাথে পুরুষ আছে, ঘুমাইতে আছে। বিষয়টা তখন আমার কাছে একটু কেমন জানি মনে হলো যে এরকম মানে উত্তাল সাগরের ভিতরে 2টা মেয়ে একটা ট্রলার দিয়ে মাছ ধরতেছে, এবং এর আগে দেখা হইলো একই কথা বললো যে তাদের পুরুষ ঘুমাইতেছে, আজও আবার সে একই কথা বললো। এবং তাদের সাথে আমার যেদিন দেখা হয়েছিল সেদিন আমার ট্রলারে থাকা যে 2জন মানুষ ছিল তারা আমার ট্রলার থেকে নেমে গেছে, মানে আমার ওই 2 ভাইয়ের কথা বলতেছে, তারা আমার সাথে কাজ করে নাই। তাহলে এখানে কোনো না কোনো সমস্যা আছে। পরে আমি বললাম যে মানে একটা বয়স্ক মহিলা মনে হলো, আরেকটা সম্ভবত মেয়ের মতো, দুজনেই কিন্তু বোরকার মুখোশ পরা, মানে মুখোশ পরা, বাট একটা কি বয়স্ক মনে হলো, কথাবার্তার বাজে যতটুকু বুঝলাম আর কি। পরে আমি বললাম যে চাচি, এই যে আপনার সাথে মাছ ধরে এটাকে? বলে আমার মেয়ে। আমি বললাম যে তো আমি কি আপনাদের ট্রলারে একটু আসবো? বলে না 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 বাবা, আমাদের ট্রলার আসার দরকার না, তুমি তোমার মাছ ধরো, আমরা আমাদের মাছ ধরি। এই কথা বলে তিনি আর আমার সাথে কথা বলতে চাইল না, জাস্ট কয়েক মিনিট কথা হলো। এই কয়েক মিনিট পরে তিনি তখন তুনার মতো করে চলে গেল, আমি তখন আমার মতো করে মাছ ধরে চলে আসলাম। যাই হোক, বাড়িতে আসার পরে আরদে গেলাম, আরদে মাছ দিয়ে তখন বাড়িতে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে চিন্তা করতেছি কোথায় টেকনাফ, কোথায় তারা মাছ ধরে। এইটা নিয়ে আমার কেমন যেন আমার মনের ভিতর তাদেরকে নিয়ে এক ধরনের সন্দেহ জন্মালো যে তারা আসলে মূলত কারা, কেন তারা সাগরে মাছ ধরে, এবং বিষয়টা কি। মানে ওই সময় কিন্তু মেয়েরা মাছই ধরতো না, কোনো মেয়েরা মাছই ধরতো না, মেয়েরা পর্দা করতো, বাড়িতে থাকতো, বাড়ি থেকে বের হইতো না। তা এরকম দুইটা মানুষ ট্রলার চালিয়ে সাগরে মাছ ধরে, বিষয়টা কেমন জানি আসলেই প্রত্যেকের কাছে একটু সন্দেহজনক মনে হবে, এবং বরাবর মতো আমার কাছে এটাই মনে হয়েছে। যাই হোক, এরপরে আবার পুনরায় হলো কি, এরপরে আবারও আমি মাছ ধরতে গেলে বারবার তাদেরকে খুঁজতাম সাগরে মাঝে, যে তাদের কোথায় পাওয়া যায়, তারা কোথায় আছে, এবং তারা কারা যারা এরকম টেকনাফ থেকে এত দূরে এসে মাছ ধরে। বিষয়গুলো আমার কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু দিনের পর দিন পাস হচ্ছে, দিনের পর দিন কাটাইতেছি, আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। তারা কোন জায়গায় মাছ ধরে এরকম করে পায় না। প্রায় 15 থেকে 20 দিন পরে একদিন হঠাৎ করে, ওই দিন বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, এই বৃষ্টির রাতে তাদেরকে পাইছি। তারা দুজনে আবারও মাছ ধরতেছে। পরে আমি তাদের কাছাকাছি গেছি, ট্রলার নিয়ে জিজ্ঞেস করলাম যে চাচি, আপনি যে মাছ ধরেন আপনার সাথে যে এটা কে? বলে এটা আমার মেয়ে। তাই বলে আপনার জামাই কই? বলে ঘুমাইতে আছে। আজকেও যখন ঘুমাইতে আছে বলে আমি ট্রলারটা তাদের কাছাকাছি নিয়ে টাপ করে তাদের ট্রলারে আমি লাফ দিয়ে উঠে গেছি। তাদের ট্রলারে যখন লাফ দিয়ে উঠে গেছি পরে মহিলা আমার বলতেছে, এই আমার ট্রলার থেকে নাম, আমার ট্রলারে উঠছিস কেন, এটা থেকে নাম। আমি বললাম চাচি একটু উঠি, এরকম করতেছেন কেন? ট্রলারের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আমি কোনো পুরুষ মানুষ পেলাম না। আমি তখন বললাম আপনারা না বললেন যে এটার মধ্যে কে ঘুমাইতে আছে, কই আমি তো কাউকে দেখতেছি না, এখানে তো কেউ নাই। পরে আমারে বলতেছে, বাবারে তুই কেন আমাদেরকে এত জ্বালাইতেছিস, আমরা আমাদের মাছ ধরি, তুই তোর মাছ ধরো, তুই আমাদেরকে কেন বিরক্ত করতেছিস? আমি তখন বললাম যে চাচি আপনি বললেন আপনার জামাই, আপনার দেবর সবাই ঘুমাইতে আছে, এখানে তো কেউ নাই। পরে মহিলাটা আমাকে বলে, দেখ বাবা, আমি অনেক গরিব মানুষ, আমি হতদরিদ্র গরিব একটা মানুষ, আমার স্বামী মারা গেছে, সে আগে ট্রলার দিয়ে মাছ ধরতো, এখন স্বামী মারা যাওয়ার পরে রাতের অন্ধকারে আমি আর আমার মেয়ে গোপনে মাছ ধরি, আমাদের ট্রলারে কোনো পুরুষ নাই। যদি কোনো পুরুষ না থাকে, অন্য মানুষ আমাদের ভিতরে খারাপ নজর দিবে বা আমাদের সাথে খারাপ কাজ করার চেষ্টা করবে, যার জন্য আমি সবার কাছে বলি যে আমার স্বামী ঘুমায়, আমার অমুক ঘুমায়।
তো আমরা আসলে গরিব মানুষ, এই জন্য ট্রলার দিয়ে মাছ ধরি, তুই বাবা কেন আমাদেরকে বিরক্ত করতেছিস? তো এই মহিলার কথাটা শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে ওনার কথা ঠিক আছে, হয়তো ওনার পারিবারিক অবস্থা খারাপ যার জন্য তিনি মাছ ধরেন, এটা মানে আমার কাছে মনে হলো আর কি। তো যাই হোক, আমি কিছু বললাম না, বললাম যে ঠিক আছে কাকি, আপনি আমারে কেন সন্দেহ করলেন? আমি তো আপনার ছেলের মতো, আমি আপনার সন্তানের মতো, আমার উপরে আপনার সন্দেহ করার কোনো অবকাশ নাই বা কোনো দরকার নাই। আপনার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আপনি আমাকে বললেন, আমি আপনার ছেলের মতো আপনাকে সাহায্য সহযোগিতা করব। মহিলা তখন আমাকে বলতেছে, ঠিক আছে বাবা, যদি কোনো কিছু লাগে তোমার জানাবো, তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম যে আমাদের বাড়ি অমুক জায়গায়। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে দেখা যায় 2-3 দিন পরেই তাদের সাথে আমার দেখা হইতো, এবং দেখা হইতো আমি তাদের ট্রলারে যাইতাম। তাদের ট্রলারে গেলে তারা অনেক রান্না বান্না করে আসতো, অনেক সুস্বাদু খাবার নিয়ে আসতো, এবং সেই আমি তাদের ট্রলারে রাতের বেলায় খাইতাম, ওই একবেলা তাদের ট্রলারে খাইতাম যখনই দেখা হইতো। এমন করতে করতে ওনাদের সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক শুরু হয়ে গেল। তারা মেয়ে আমাকে অনেক পছন্দ করে, আমার সাথে অনেক কথা বলে, এবং আমিও তাদের সাথে অনেক কথা বলি। তাদের সাথে আমারও মধুর একটা সম্পর্ক হয়ে যায়, তারাও আমার সাথে সবসময় কথাবার্তা বলে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমি প্রায় সময় তাদেরকে দেখি, তাদের ট্রলারে যাই এবং তাদের ট্রলারে খাওয়া দাওয়া করি। তারাও আমার সাথে অনেকভাবে মিশে, তারা অনেক সময় আমার কাছে মাছ বিক্রি করে, আমি তাদের থেকে মাছ কিনে নিয়ে আসি আমার ট্রলারে, আমার এখানে আড়তে দিব বলে। অনেক সময় আমার এখানে যদি বেশি মাছ থাকে আমি তাদেরকে দিয়ে দিই, তারা তাদের আড়তে দিবে। এই কথা বলে এই মা আর মেয়ের সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক হচ্ছে। তারা প্রতিদিন রাতের বেলা একেবারে খাবার নিয়ে আসতো, প্লেট ভর্তি, আপনার এই টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে আসতো, আমি পেট ভরে রাতের বেলা খাইতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি কিন্তু ওনার মেয়েটাকে দেখি নাই। এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে একদিন হঠাৎ করে আমি ওনার মেয়েটার, ওই বুড়ির মেয়েটার চেহারা দেখলাম। এমন এক চেহারা আমি দেখলাম যেটা আমি আমার জন্মের পরে কখনো এত সুন্দর মানুষ দেখি নাই। এক কথায় যেন পড়ি, এত সুন্দর, এত অসাধারণ, এত অমায়িক চেহারা ছিল যে আমি এক দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি। এমন সুন্দর চেহারা আমি আমার জীবনও দেখে নাই। তাই আমি ওনারে বলি যে কাকি, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বলে বাবারে, গরিব মানুষ তো, সুন্দর হইলেও আর কি করব, গরিব মানুষের সুন্দর আর কালো দিয়ে কি? আমি তখন বললাম, ভালো কথা, আপনারা মাছ ধরেন, মাশাআল্লাহ, আপনার মেয়েটা তো একেবারে লাখপতি চেহারা। এরকম করে মেয়েটার সাথে কথা বলি, কিন্তু এই মেয়েটাকে আমার ভালো লাগে। তো আমি কাকিরে জিজ্ঞেস করেছি আপনার মেয়ের নাম কি? তিনি বলে তার মেয়ের নাম হচ্ছে পিঙ্কি। তো আমার মাঝে মাঝে ওই পিঙ্কির সাথে কথা হইতো, ওই ট্রলারে যাইতাম, গেলে পিঙ্কি আমার সাথে খুব সুন্দর করে কথা বলতো, আমিও তার সাথে কথা বলতাম। এবং এভাবে কথাবার্তা প্রতি রাতে বলা বলি করতে করতেই আবার ওই সময় তারা বলে দিত যে তারা কোন জায়গায় মাছ ধরবে। আজকে ধরুন বলা হয়ে যেত, আজকে কথাবার্তা হওয়ার পরে বলতে যে আমরা আজকে অমুক ঘাটে মাছ ধরবো। তো যেই ঘাটে মাছ ধরতো আমি সেই ঘাটে যাইতাম, মানে আমি যেখানে যেতাম তাদের সাথে মাছ ধরতাম, আলাদা মাছ ধরতাম না। তাদের সাথে আমার সম্পর্ক ছিল, তাদের সাথে আমার মাছ ধরা হইতো। এমন করে অনেকগুলো দিন কেটে গেল। এই তারা আমার নৌকায় আসে, আমি তাদের নৌকাতে যাই, খাওয়া দাওয়া করি, একটা পারিবারিক সম্পর্ক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই বিষয়টা একদিন আমি আমার মাকে জানাইলাম যে মা দেখো, এমন এমন ঘটনা, আমার এরকম ট্রলারের ভিতরে একটা মহিলা একটা মেয়ে মাছ ধরে, তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। ওনার একটা মেয়ে আছে, মহিলার একটা মেয়ে আছে, দেখতে মাশাআল্লাহ পরীর মতো সুন্দর চেহারা। এগুলো বলার পর আমার মা তখন এক কথা আমার উপরে রাগ করছে। আমারে বলে, কেন অন্যের মেয়েদের সাথে কথা বলতে হবে, কেন অন্যদের ট্রলারে যেতে হবে, তুই তোর মাছ ধরবি, তারা তাদের মাছ ধরবে, কেন তাদের সাথে তোর এমন সম্পর্ক থাকবে? এই কথাগুলো আমার মা আমাকে বলতেছে। তো যাই হোক, আমি আর মারে কোনো কিছু বলি না, এই বলে দিলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মার সাথে যেদিন আমার এটা নিয়ে কথা হলো, পরের দিন আমি যখন ট্রলার দিয়ে মাছ ধরতে গেলাম, দরিয়ার মাঝখানে যখন পিঙ্কি আর পিঙ্কির আম্মুর সাথে আমার দেখা হলো, পিঙ্কির সাথে কথায় পিঙ্কি তখন আমাকে বলে, আপনি যে আমাদের সাথে এখানে দেখা করেন, আপনি আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করেন, আমাদের সাথে ট্রলারে মাছ ধরেন, বা আমাদের সাথে যে আপনাদের সম্পর্ক, এটা আপনি আপনার মায়ের কাছে কেন বললেন? এই কথা আমাকে পিঙ্কি বলল। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আমি যে আমার মাকে এটা বললাম, তুমি এটা জানলা কেমন করে? তুমি এটা কিভাবে জানলা? ও আমাকে বলে, যেভাবেই হোক জানতে পারছি। তো এটা আপনি কারো কাছে বললেন না, আমরা যে আপনার সাথে মাছ ধরি বা আমাদের সম্বন্ধে আপনি কাউকে জানাই না, আপনার ক্ষতি হবে। ওর ওই একটা কথা তখন আমার মনে অনেক সন্দেহ জন্মাই দিল যে কী ব্যাপার, ওইটা জানলো কেমন করে। এরপরও তারে কিছু বললাম না, তার সাথে মাছ ধরতেছি অ্যান্ড সব কিছু শেষ হওয়ার পরে আমি তখন কী করলাম, বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পরের দিন আমি পুনরায় আবার মাকে এটা বললাম যে মা দেখো, এই ঘটনা আমি যে তোমার কাছে বলছি যে মা আর মেয়ে একসাথে আমার সাথে মাছ ধরে, তারা একটা এক্সট্রা ট্রলার আছে, এই কথাটা ওনার মেয়ে পিঙ্কি কীভাবে জেনে গেল, অ্যান্ড এটা কীভাবে জানলো মা? আমি যাওয়ার পরে আমারে বলে যে আমাদের বিষয়ে কারোর সাথে কথা বললেন না, আমাদের বিষয়ে কারোর সাথে কথা বললে সমস্যা হবে আপনার। এবং এটা শোনার পর আমার মা তো আগেই একটা ভয়ভীতির মধ্যে আছে, যেহেতু আব্বাকে পাওয়া যাচ্ছে না, আব্বা ট্রলার থেকে উধাও হয়ে গেছে, এবং কিছুদিন আগে 2টা লোক আমার সাথে ট্রলারে কাজ করতে গিয়ে তারাও ট্রলার থেকে ফিরে আসছে, আমার সাথে কাজ করবে না। আম্মা তখন খুব ভয়ের মধ্যে আছে যে না জানি কি হয়, আম্মু একটা ভয়ে আছে।
আম্মা তখন আমাকে বলে, তুই আবার ওই আম্মুর কিছু থেকে কিছু হইলে কথা একটা যে তুই আর ট্রলার দিয়ে মাছ ধরবি না, তুই আর সমুদ্রেতে নামবি না, তুই আর সমুদ্রে যাবি না। মায়ের কথাই একটা, কিছু থেকে কিছু হইলেই একটা উসিলে পায়, তুই আর ট্রলার দিয়ে যাবি না, তুই আর মাছ ধরবি না। এই নিয়ে আমি মার সাথে খুব রাগারাগিও করি। আমি বারবার বলি যে সমুদ্রে না গেলে আমরা খাবো কি, আমরা চলবো কীভাবে, তুমি বারবার আমাকে সমুদ্র থেকে কেন নিয়ে আসতে চাও। তাই এমন করে আম্মু তখন আর কিছু বললো না। কিন্তু ওই দিন বিকেলবেলা আম্মু কোত্থেকে যেন একটা তাবিজ আমার জন্য নিয়ে আসছে। একটা তাবিজ নিয়ে এসছে, তাবিজটা আমার পড়াই দিয়েছে, পড়াই দিয়ে বলতেছে যে বাবারে, তোর কাছে আমার অনুরোধ, যত যাই হোক কখনোই তুই তাবিজটা তোর হাত থেকে খুলবি না, এই তাবিজটা তোর হাত থেকে তুই খুলিস না। আমি তখন বললাম যে তাবিজটা হাত থেকে খুলবো না। আমার আম্মা বলে যে না, যত কিছুই হোক, যতই যাই হোক, তাবিজটা তুই খুলিস না, এই তাবিজটা খুললে তুই মারা যাবি। আমি হুজুরের সাথে কথা বলছি, তোর সমস্যা আছে, তুই তাবিজটা খুলবি না। তো তাবিজটা পরে আমি যেদিন গেলাম, তাবিজটা পরে যখন আমি আবারও পুনরায় সমুদ্রে গেলাম মাছ ধরার জন্য, আমি যখন পিঙ্কিদের নৌকাটাকে অনেক খোঁজার পরে ওই দিন আমি নৌকা পাইছি। পাওয়ার পরে ওরা ওদের নৌকাতে আমাকে উঠতে দেয় না। মা মেয়ে দুজনেই বলে আমার সাথে জানি কেমন একটু খারাপ আচরণ করে, যে তোমার মাছ তুমি ধরো, তোমার ট্রলার দিয়ে তুমি মাছ ধরো, আমাদের সাথে তোমার এত সম্পর্ক কিসের, আমাদের কাছে তুমি আসতে চাও কেন, এরকম করে আমার সাথে খারাপ কথা বলে। বাট আমি তারপরও জোর করে তাদের সাথে মিশতে শুরু করি। ওই সময় কিন্তু ওই যে পিঙ্কি মেয়েটা আছে, মেয়েটাই কিন্তু আমার ভালো লেগে গেছে। আমার কিন্তু মেয়েটাকে ভালো লাগছে, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। এবং তারা যে টেকনাফ কোন জায়গায় থাকে ওই ঠিকানাটাও কিন্তু আমাকে দেয় না, শুধু বলে তাদের বাড়ি টেকনাফে, অতটুকুই বলে। এবার যেটা হলো সেটা হচ্ছে আমি তাদের সাথে আবারও পুনরায় মাছ ধরতেছি। অ্যান্ড এরকম করে ওই তাবিজটা যেদিন পড়ছি, এরপর থেকে মা মেয়ে আমার সাথে কথাই বলে না, আমার কাছ থেকে দূরে থাকে। তাদের ট্রলার আমি আগের মতো খুঁজে পাই না, অনেক 2-1 দিন পর পর তাদেরকে খুঁজে পাই। এমন করতে করতে একদিন আমি পিঙ্কির সাথে কথা বলতেছি, পিঙ্কির মা ওই দিন মাছ ধরতেছে এবং তিনি একটু ক্লান্ত। পরে আমি বললাম যে পিঙ্কি, তোমার আম্মু আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন, আমার সাথে খারাপ ব্যবহার করার কারণটা কি? তিনি আমাকে বলে, তুমি যে হাতের মধ্যে তাবিজ তোমার নিয়ে ঘুরো, আমার আম্মা রাগ করবে না, এরকম তাবিজ তোমার হাতে রাখো না, এগুলো খুলে ফেলো। এবং পুরুষ মানুষ তাবিজ দেওয়া ভালো না। আমি কিন্তু ফুল হাতা জামা পরে আছি, আমার হাত কিন্তু দেখা যায় না। এরপরে আমি বললাম যে আমি তাবিজ বললাম, এটা তুমি জানলা কেমন করে? আমাকে বলে, এরকম তাবিজ তোমার পরে হাঁটলে মানুষ খারাপ বলে, তাবিজটা খুলে ফেলো। আমার আম্মা তো আমাকে বলছে যে যত যাই হোক কখনোই তুই তাবিজটা খুলবি না। আম্মুর কথাটা তখন আমার মনে হলো, মনে হওয়ার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাবিজে তোমার কী সমস্যা করছে, তাবিজের জায়গায় তাবিজ পরে আছে, তাবিজ তো তোমার কোনো ক্ষতি করে নেই। পরে আমার বলে, তুমি যেরকম তাবিজ তোমার পরে থাকো, এই জন্যই আম্মা তোমাকে দেখতে পারে না, এটাও আমাকে বললো। যাই হোক, ওর সাথে কথাবার্তা শেষ করে আমি পুনরায় আবারও চলে আসলাম আমার বাড়িতে, বা মাছ ধরতেছি, আর আম্মাকে আর কোনো কিছু বলি না। এইভাবে কিছুদিন কাটার পরে একদিন হঠাৎ করে, ওই সময় কিন্তু পিঙ্কিকে আমি মন থেকে ভালোবেসে ফেলছি। মানে আমার এই মেয়েটাকে লাগবেই লাগবে, ওরে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এন্ড এরকম করে যখন দেখলাম যে মা মেয়ে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, একদিন ওদের নৌকাতে উঠলাম। পিঙ্কির মা আমাকে হুট করে বলতেছে কালকে পিঙ্কির বিয়ে, আমাকে বলতেছে, আমাকে বলে কালকে থেকে আমরা ট্রলার দিয়ে আসবো না, কালকে পিঙ্কির বিয়ে হয়ে যাবে, আমরা চলে যাব, মানে পিঙ্কির বিয়ে হয়ে গেলে আমি আর মাছ ধরতে আসবো না, এটা পিঙ্কির মা বলল। আমি তখন বললাম যে পিঙ্কিকে কোথায় বিয়ে দেবেন? বলে আমাদের এলাকাতেই বিয়ে দেবো, তোমার সাথে অনেকদিন মাছ টাছ ধরছি, তুমি ভালো থেকো, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। উনি যখন এই কথাটা বললো তখন আমার কলিজাটা একদম কেঁপে উঠলো, যে আমি তো পিঙ্কিকে অনেক ভালোবাসি, এখন পিঙ্কিকে যদি আমি আর না পাই, এবং তারা ঠিকানাও বলে না, ওই দিন তাদের ট্রলার থেকে আমি আর নামি না। তাদের ট্রলারের মধ্যে আমি ঘুরতেছি যে তাদের ঠিকানা আমি বের করবো, তারা কোন জায়গায় থাকে বা টেকনাফে কোথায় থাকে। প্রায় সকাল হয়ে যাওয়ার কাছাকাছি তাদের ট্রলার থেকে আমি নামি না। পিঙ্কির মাও আমার সাথে খারাপ ব্যবহার করে, ট্রলার থেকে নামো, তুমি তোমার ট্রলারে যাও, তুমি কেন আমাদের ট্রলারে পড়েছো? আমি বললাম আপনারা কোথায় যান, আপনাদের ঠিকানা আমি খুঁজে বের করো। আজানের কিছুক্ষণ আগে মা মেয়ে দুজনেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে, তারা আমাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দিবে, এমন একটা অবস্থায় আমি তখন হঠাৎ করে পিঙ্কির হাত চেপে ধরছি। হাত চেপে ধরাতে পিঙ্কির মা বলতেছে, এই তুমি পিঙ্কির হাত ধরছো কেন, পিঙ্কির হাত ছাড়ো, হাত ছাড়ো। আমি বললাম আমি পিঙ্কিকে সাথে করে নিয়ে যাবো, আমি পিঙ্কিরে ভালোবাসি। উনি আমার বলে পাগলামি করো না, আজান দিয়ে দিতে আসে, তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা ওইটা বলতেছে। আমি তাদের সাথে দস্তাদস্তি করতে এক পর্যায়ে আমি পিঙ্কির হাতে ধরা অবস্থায় পিঙ্কিকে টেনে হেসড়ে আমি ওই ট্রলার থেকে আমার ট্রলারে নিয়ে আসি। আমার ট্রলারে নিয়ে আসার পরে আজান দেয়, এবং আজানটা দেওয়া মাত্রই পিঙ্কির মাও আর আমারে খুঁজে পান। আমি তখন আমার ট্রলার টান দিয়ে চলে এসে আজানটা দিলেই পিঙ্কি তখন অজ্ঞান হয়ে যায়। আমি কিন্তু তখনও তার হাতে ধরা আছি, আমি তার মুখে পানি টানি ঢালতেছি, একটু পরে তার জ্ঞান ফিরে সে অনেক ব্যাবলার মতো হয়ে যায়। আমি তখন এই ট্রলারে করে এই ট্রলার দিয়ে আমি প্রায় সমুদ্রের কাছাকাছি, মানে পাড়ের কাছাকাছি চলে আসি। ও আমাকে বলতেছে যে আমাকে ছেড়ে দেন, আমাকে জানি আমি মায়ের কাছে যাব, এই সেই। আমি বললাম তোমার আম্মা ট্রলার নিয়ে চলে গেছে, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করে আমি আমার পরিবার নিয়ে তোমাদের পরিবারে যাব, তোমার মা তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে আমি বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে বলে আপনার পায়ে ধরে আমাকে ছেড়ে দেন, আপনি থাকেন না, আপনি বুঝেন না, আমাকে ছাড়েন। আমি ছাড়লাম না।
প্রায় আলো উঠে গেল, আমি ওরে নিয়ে ডাইরেক্ট ওইখান থেকে ট্রলারটা দাঁড়ো করায় মাছগুলো আরেকজনকে বললাম। আমারে ওইখানে আবার ট্রলারের দুই তিনজন লোক ছিল পারে, তারা বলতেছে কি রে তুই মেয়ে আনলি কোথায় থেকে মেয়ে আনলি? আমি বললাম ট্রলারের ভিতরে মাছ আছে, এই মাছগুলা আরও দুনিয়া বিক্রি কর। এই বলে আমি তখন ট্রলারটা দাঁড়ো করায় ঘাটে দাঁড়ো করে আমি পিঙ্কিরে নিয়ে টাইনে তখন বাড়ির দিকে চলে আসতেছি। বাড়িতে যখন চলে আসছি তখন প্রায় সকাল হয়ে গেছে। আমার মা তো আমাকে দেখে অবাক, পিঙ্কি দেখে অবাক। আম্মা বলতেছে কিরে এই মেয়ে কোত্থেকে আনলি? আমি বললাম মা আমি ওরে বিয়ে করছি, আমি ওরে বিয়ে করবো, আমি ওরে নিয়ে আসছি। তোমাকে যে মেয়ের কথা বলছি না এটা এই মেয়ে। আমার মাও তো মেয়ে দেখে পাগল হয়ে গেছে ভাই, আগের দিনের মেয়ে তো একেবারে চেহারা টেহারা অনেক সুন্দর। এক কথায় যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে, অদ্ভুত এক মায়াবী চেহারা। আমার আম্মা বলে আমি জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই, এত মায়াবী চেহারা, এত রূপবতী চেহারা আমি তো আমার জীবনে কখনো দেখি নাই। তো ঠিক আছে এই মেয়েকে তোকে বিয়ে করাবো। ওরে ঘরের ভিতর নিয়ে আমি ওর হাত আর ছাড়তেছি না, ওর পাশে বসে আছে। মারা বললাম হুজুর ডেকে নিয়ে আসো। আমার আম্মা বলে হুজুর ডাকবো? আমি বললাম যে হ্যাঁ হুজুর ডাকো। পিঙ্কি বলে হুজুর ডাকা লাগবে না, আমারে কোনো হুজুর ডাকে না, আমার এইভাবে বিয়ে করে না, আমার জীবনটা নষ্ট করে না, আমারে ছেড়ে দেন, আমি চলে যাবো। আমার মায়ের কাছে কান্নাকাটি করতেছে। আমি ভাবলাম যে ও ভয়ে কান্নাকাটি করে। আমার আম্মা ওরে বুঝায়, ওই সময় আমার দাদা ভাই মারা গেছে, দাদি আছে, তাই দাদি ওরে বুঝায়। আমার ছোটো বোনের কিন্তু বিয়ে দিয়ে দিছি। ছোটো বোন তখন শ্বশুরবাড়ি থেকে আসছে এই ঘটনা শুনে। আমার ছোটো বোনও তখন বুঝায় যে সমস্যা নাই এই সে। আমাদের কিন্তু সবার ও চোখে চোখে, সবার চোখে চোখে। আমার দাদি তখন বললো হুজুর লাগবে না, বিয়ে আমিই পড়াইতে পারি। আমার দাদি আর কি, আমার দাদি তখন দোয়া দরুদ পড়তে শুরু করছে, দোয়া দরুদ পড়ে আমাদেরকে কবুল পড়াই দিছে। আর আমারে বলে কবুল বল, ওরে বলে কবুল বল, ও কবুল বলছে, আমিও কবুল বলছি। আমাদের দুজনে বিয়ে আমার দাদি পড়াইছে। আমার দাদি তখন আমাদের বিয়ে পড়ানোর পর আমার ছোটো বোন মিলে তখন বাসরঘর তৈরি করতেছে। আমি তখন পর্যন্ত ওকে ধরে রাখছি, আমি কিন্তু ওর হাত ছাড়তেছি না, ওর হাত আমি ছাড়ি না। বাসরঘর তৈরি করার পরে সারাদিন ওর সাথে থাকার পর আমি তখন রাতের বেলায় বাসর ঘরে ঢুকলাম। আমি কিন্তু গোসলও করি নাই, বাথরুমেও যাই নাই, জাস্ট ওর হাত আমি ছাড়তেছি না। ঘরের মধ্যে ঢুকলাম, বাসর ঘরে ঢুকলাম। ঢুকার পরে ও জানি একটু অন্যরকম ব্যবহার করতে শুরু করছে, চোখগুলো টানা টানা করে আমার দিকে একটু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইতে আছে এবং একটু খারাপ ব্যবহার করতেছে। আমি তখন বললাম যে পিঙ্কি দেখো, আমি জানি তুমি তোমার মায়ের সাথে চলে যেতে চাচ্ছ, অন্য কোথাও বিয়ে বসতে চাচ্ছ, কিন্তু পিঙ্কি আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, অ্যান্ড আমি তোমাকে হারালে মরে যাব, যার জন্য আমি তোমাকে বিয়ে করছি। ও আমাকে বলে তুমি হাত থেকে তাবিজটা খোলো, আমার শরীরটা জ্বালাফোড়া করতেছে। আমি বললাম তাবিজ আমি খুলবো না। তাবিজ খুলবো কেন? তাবিজের সাথে তোমার সমস্যাটা কি? ও তখন বলে ওই তাবিজটার কারণে আমার মা তোমার কাছ থেকে সরে যেতে চাচ্ছিল। আমি বললাম দেখো তুমি এরকম করে কথা বললো না, তুমি কি বলতে চাচ্ছ আমাকে খুলে বলো তো, এরকম আধ্যাত্মিক টাইপের কথা বলো কেন? ও তখন আমাকে বলে দেখো আক্তার, আমি তোমাকে এখন কয়টা কথা বলি, যদি তুমি চিল্লি করো, ঝামেলা করো, তোমার সমস্যা হবে, আমার কিছু হবে না। তো আমি শুধু তোমাকে এই কথাটাই বলবো যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি তখন বললাম কেন পারবা না? যেখানে তোমার বিয়ে ঠিক হয়েছে তুমি কি ওই মানুষটাকে ভালোবাসো? ওই মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ও আমাকে বলে আমার কোথাও বিয়ে ঠিক হয় নাই। আমি বললাম তোমার মাঝে বললো তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমাকে বিয়ে দিয়ে দিবে, এটা কি? ও বলে না, আমার কোথাও বিয়ে ঠিক হয় নাই, এবং আমার মা তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য এই কথাগুলো বলেছে। তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে তোমার বাবার অবস্থা যেমন হয়েছে তোমার অবস্থাও তেমন হবে। আমি বললাম আমার বাবার অবস্থা তেমন হয়েছে? আমার মনে নাই যে আমি আমার বাবার কথা কখনো তাদেরকে বলেছিলাম কি না। তা আমি জিজ্ঞেস করলাম যে আমার বাবার কী অবস্থা হয়েছে তুমি জানো কেমন করে? ও তখন আমাকে বলে শুধু তোমার বাবার অবস্থা না, তোমার দাদার অবস্থা কি হয়েছে, তোমার পূর্বপুরুষের সবার খবর আমি জানি, সবার খবর আমার কাছে আছে। আমি তখন বললাম পিঙ্কি আমি তোমার কথাবার্তা কোনো কিছু বুঝতে পারছি না, তুমি আসলে কি বলতে চাও? তুমি এরকম উদ্ভুট কথাবার্তা কেন বলো? টেকনাফে তোমাদের বাড়ি কোথায়? আমি সেখানে যাব সকালে আমার মাকে নিয়ে। ও আমাকে বলে আমাদের বাড়ি টেকনাফে না। আমি বললাম তোমাদের বাড়ি কোথাও? বলে আমাদের বাড়ি আকাশে। আমি বললাম মানি? ও আমাকে বলে আমি মানুষ না। আমি বলি কী বলো তুমি মানুষ না? ও বলে হ্যাঁ আমি মানুষ না, এবং তোমার সাথে আমার কখনো সংসার হবে না, আমি অন্য জাতি। আমি তখন বললাম তুমি কে? ও আমাকে বলে আমি কে এটা জানার পরে তুমি এখানে প্রস্রাব করে দিবা, আমাকে ছেড়ে তো আমি চলে যাই, এবং আমার সাথে যে বেয়াদবি করছো এই বেয়াদবি করাটা তোমার উচিত হয় নাই। আমি তখন বললাম তুমি আমাকে কি বলতে চাও, তুমি মানুষ না? ও বলে না আমি মানুষ না। তুমি কি তার প্রমাণ চাও? আমি তোমাকে প্রমাণ দিব। আমি বললাম যে ঠিক আছে প্রমাণ দাও। ও আমাকে বলে ভয় পাবো না তো? আমি বললাম যে ভয় পাবো না। মুহূর্তের মধ্যে ওর চেহারাটাকে ও এতটাই বিশ্রী করে ফেললো, এটা আসলে চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি দেখেছি, আমি জানি। আমি ওর ওই ভয়ঙ্কর চেহারাটা দেখে অজ্ঞান হয়ে গেছি, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ও নিজে আমার জ্ঞান ফিরাইছে। জ্ঞান ফেরানোর পর আমি ওর কাছ থেকে দূরে যাচ্ছি, দরজা খোলার জন্য চেষ্টা করতেছি। ও আমাকে বলো দরজা খুলবা, ঠিক আছে, তবে হাতের তাবিজটাকে খোলো। যখন হাতের তাবিজ খুলতে বলে আমি তখন টান দিয়ে আমার হাতের তাবিজটা খুলে ফেলি। হাতের তাবিজটা খুলে ফেলার পর ও আমাকে শুধু একটা কথাই বলে, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিলাম তোমার বাবার কাছে, কিন্তু উল্টা তুমি আমাকে এখানে আটকাই দিলা।
তোমার মা অত্যন্ত ভালো, তোমার বোন অত্যন্ত ভালো, তোমার পরিবারের মানুষগুলো খুব ভালো, তারা আমাকে অনেক আদর করেছে, যত্ন করেছে, ভালোবেসেছে, যার জন্য তোমার পরিবারের কোনো ক্ষতি করলাম না। কিন্তু আমি চলে যাচ্ছি, তুমি আমার পিছু পিছু আসবা না, আর কোনোদিন ওই সাগরে তুমি মাছ ধরতে যাবা না, কারণ তোমার বাবাকে আমরা আটকায় রাখছি, তোমারও আমরা ক্ষতি করতে পারি। তুমি আর সাগরে মাছ ধরতে যাও না, অ্যান্ড তুমি আর কোনো আমার পিছুও নিবা না। এই কথা বলেও তখন আমার সামনে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়া মাত্র আমি তখন অজ্ঞান হয়ে গেছি। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমার মা, আমার দাদি, তারা তখন আমার সাথে, তারা আমারে বলতেছে কী হয়েছে কী হয়েছে। তারা তখন আসলে আমি বললাম যে মা কিছুই হয় না। বলো তোর বউ কই? আমি বলো ও তো বেরিয়ে গেছে। মা বলে কই বেরিয়ে গেছে, কোথায় গেছে? আমি আর কিছু বলি না। তো আমি তো তখন বিষয়টা বুঝতে পারছি এবং আমি আম্মার কাছে কোনো কিছু বলি না, কারণ আম্মাকে বললে আমার আম্মা ভয় পাবে, আম্মা বিষয়টাতে ভয় পাবে, এই জন্য আর আমি মায়ের কাছে কোনো কথা বললাম না। মায়ের কাছে কোনো কথা না বলে আমি তখন চুপ হয়ে গেলাম। আমি আর ট্রলার দিয়ে সাগরে মাছও ধরতে যাই না। এভাবে সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে মা বিষয়টা কিছুটা বুঝতে পারছে। মানে আগের দিনের মানুষ তো, ওদের মাথায় মোটামুটি অনেক বুদ্ধি। মা কিছুটা জিনিস বুঝছে যে এমন এমন ঘটনা। জিনিসটা বোঝার পরে মা তখন আমাকে বলতেছে কী হয়েছে তোর? আমি বললাম যে কিছুই না। মা আমাকে বলে এই মেয়েটা কই? আমি বললাম যে ও মেয়েটা তো নাই। মা আমাকে বলে মেয়েটা তো মানুষ ছিল না। আমি বললাম মানুষ থাকবে না, এখনও তো মানুষই ছিল। মা বলে না, তুই যতই বলস ওই মেয়েটা কিন্তু মানুষ না, এটা পরী বা এটা জিন জাতি। আমার আম্মা তখন পরিপূর্ণভাবে বুঝে গেছে। বুঝে গিয়ে আম্মা তখন মানুষের সাথে আলোচনা করে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে, এবং আমাকে বিয়ে করাই দিলে আমি এই সমস্ত খারাপ জিন ভূত বা এগুলোর হাত থেকে রক্ষা পাবো। এই বলে মা তখন মেয়ে খুঁজতে শুরু করছে। আমি মারে বললাম যে মা, তোমার মেয়ে খোঁজার প্রয়োজন নাই, তুমি পাগলামি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার এরকম পাগলামি করার কোনো মানে হয় না। কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। মা এদিক সেদিক মেয়ে খুঁজতে খুঁজতে ফাতেমা নামের এক মেয়েকে আমার আম্মা ঠিক করে ফেলে আমার বোনের বাড়িতে, এবং আমার ওই বোনের বাড়ি থেকে ওই ফাতেমা মেয়েটাকে বিয়ে করায় মা আমাকে নিয়ে আসে। ফাতেমার সাথে যেদিন আমি বাসর করব, সেই রাতে সারাটা রাত আমার ঘরের দরজা ধাক্কাইছে। সারাটা রাত দরজার মধ্যে লাথি ঘুষি কিল দরজা ধাক্কাইতেছে। সারাটা রাত আমার দরজাটা ধাক্কাইছে। সকালবেলা আমি উঠছি, উঠার পর আমার শরীরে এত জ্বর আসছে, জ্বরের কারণে আমি শরীর লাড়তে পারতেছি না, এবং আমি সারাটা দিন আমার শরীরটা ব্যথা করছে। সবাই মনে করছে নতুন বিয়ে করছি, বউর সাথে ছিলাম, এই জন্য সম্ভবত শরীরের ব্যথা, কিন্তু আমার ব্যথা তো কোন ব্যথা আমি নিজেও বুঝি না। এমন করে 2 দিন 3 দিন কাটতেছে, আমার শরীরের ব্যথা কোনোভাবেই যাচ্ছে না, শরীরের ব্যথা। পরে মা তখন আমাকে তাবিজ তোমান আইনা দিল, হাতে তাবিজ তোমান দিল, এবং তাবিজগুলো দেওয়ার পরে শরীরের ব্যথাটা মোটামুটি কমছে। কিন্তু এই দরজা ধাক্কানো যায় না, দরজা ধাক্কানো, এরপরে তুফান, দেখা যায় এরকম অবস্থা হয় যে প্রচণ্ড রকমের মেঘের শব্দ আমি পাচ্ছি, প্রচণ্ড মেঘ হচ্ছে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পর আমি কোনো রকমের মেঘ দেখি না, দেখে আকাশে চাঁদ, আকাশে তারা, কিন্তু তুফান, ঘরের ভিতরে থাকা অবস্থায় হাইরি তুফান, হাইরি বৃষ্টি, বাইরে এরকম শব্দ পাচ্ছি, কিন্তু বের হওয়ার পর আমি কোনো কিছুই দেখি না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে স্বপ্ন দেখায়, পিঙ্কি আমার স্বপ্ন দেখায় যে তোমার সাথে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারতেছি না, তুমি তোমার বউকে ছেড়ে দাও, তুমি তোমার বউকে ছেড়ে দাও, তোমার সাথে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারতেছি না। আমারও কিন্তু পিঙ্কিকে অনেক ভালো লাগছে, তো অনেক ভালো লাগছে। ও আমাকে অনেক রূপ যৌবন অনেক কিছু দেখায় স্বপ্নের মাধ্যমে, যে তোমাকে আমি এটা দিব, তোমার ধন দিব, সম্পদ দিব, তোমাকে এই দিব ওই দিব, তুমি তোমার বউটাকে ছেড়ে দাও, তোমার বউ থাকা অবস্থায় আমি তোমার কাছে আসতে পারি না, তুমি তোমার বউটাকে ছেড়ে দাও। আমি বললাম যে না, আমি আমার বউকে ছাড়বো না, তুমি তোমার বউকে ছেড়ে দাও, তোমার সাথে আমি অন্য কাউকে মেনে নিতে পারতেছি না। তা আমি তখন বললাম যে তুমি তো আমার কাছে আসো না, আমি তো তোমাকে পাই না, তা আমি এসব মানে আমার বউকে ছেড়ে দিয়ে কী করবো, তুমি তোমার বউকে ছেড়ে দাও, এরকম করে সবসময় আমাকে বলো, সবসময় বলে। এবং সে আমাকে স্বপ্নে এমন কিছু জিনিস দেখায়, তার রূপ এবং যৌবন দেখায়, যেটা দেখার পর আমার বউকে আমার আর ভালো লাগে না, এবং মাঝে মাঝে সে এসে আমাকে ডাকে, আমি তখন দরজা খুলে বেরিয়ে যাই। আমার বউ একটা সময় মনে করে আমার সাথে মনে হয় কারো না কারো কোনো পরকীয় সম্পর্ক আছে, কারো না কারো পরকীয় সম্পর্ক আছে, এটা মনে করে আমার বউ তখন আমার কাছ থেকে দূরে হাঁটতে শুরু হয়। পারিবারিকভাবে শুরু হয় একটা কলহর, সেই কলহের সূত্র দেন আমার বউ তখন আমাকে নিজেই ডিভোর্স করে চলে যায়। আমার বউ বলে আমার অন্য কারো সম্পর্ক আছে, সে আমার সাথে ডিভোর্স করে চলে যায়, এবং ডিভোর্স করে চলে যাওয়ার পরে আমার মা আমাকে পুনরায় বিয়ে করানোর জন্য চেষ্টা করে। কিন্তু মা যখন আমাকে পুনরায় বিয়ে করানোর জন্য চেষ্টা করে, তখন ওই পিঙ্কি আমাকে বিয়ে করতে দেয় না, আমাকে বলে তুমি বিয়ে করো না, তুমি যা চাও আমি তা দিব। আমি একদিন বললাম যে ঠিক আছে, আমি যা চাই তুমি যদি তাই দিবা, আমাকে কিছু গয়নাগাটি দাও, আমার ঘর দুয়ারগুলোতে এরকম গরিবের মতো গরিবে হালে আছে, আমার জায়গা সম্পত্তি সব কিছু গরিবে হালে আছে, আমার কিছু টাকা পয়সা আমি ঘর দুয়ারগুলো ঠিক করি। ও আমাকে একদিন অনেকগুলা স্বর্ণের গয়না এনে দেয়, আগের দিনে রাজারাজি পড়তো, মাথার মুকুট, এটা ওইটা অনেকগুলো গয়না, এবং সে আমাকে বলে এই গয়নাগুলোর 3 ভাগের 1 ভাগ টাকা তুই নিবি, গয়নাগুলো বিক্রি করার পরে 3 ভাগের 1 ভাগ টাকা তুই নিবি, এবং 2 ভাগ টাকা তুই মসজিদ মাদ্রাসায় দান করে দিবি।
এই গয়নাগুলো বিক্রি করে 3 ভাগের 1 ভাগ টাকা আমি নেওয়ার পরও আমি সে আমলে বিল্ডিং করে ফেলি। সে আমলে কোনো বিল্ডিং ছিল না এলাকাতে, আমি সর্বপ্রথম আমাদের ওই এলাকাতে বিল্ডিং বানাই। সে আমলে আমি বিল্ডিং করি, মাদ্রাসা করি, মসজিদ করি, অনেক কিছু করি। বিভিন্ন রূপে সে আমার কাছে আসে এবং তার সাথে আমার সম্পর্ক হয়। সব কথাগুলো আমি আর বিস্তারিত বলতে পারবো না। বেশ কিছুদিন সেই থেকে আমার ছোটো ভাই বিয়ে করে, আমার ছোটো ভাইকে বিয়ে করে, আমার ছোটো ভাইয়ের ঘরে সন্তানাদি হয় এবং ছোটো ভাই ছেলে মেয়েদেরকেও বিয়ে করাই ফেলে। কিন্তু আমি আর বিয়ে বসতে পারলাম না, কারণ আমি বিয়ে করবো কেমন করে? প্রতি রাতে সে আমার কাছে আসে, আমার সাথে থাকে, আমাদের মাঝে সব কিছু হয়। হয়তো সব বিস্তারিত বলা সম্ভব না, কিন্তু সমস্ত কিছু হয়। আপন ভাই, এই যে আমি আপনাকে কথাগুলো লিখতেছি, আপনার সাথে এই কথাগুলো বলতেছি, তখনও পর্যন্ত আমার পাশে বসে খিলখিলিয়ে হাসতেছে, আমাকে বলতেছে এগুলো করে লাভ কী, এগুলো করে লাভ কী? আমি আসলে এরকম ইন্টারনেট, ফেসবুকে বিষয়গুলো বুঝি না। আমি আমার এক ভাতিজা আছে, ভূত FM আগে শুনতাম, তাই ভাতিজা আমার একদিন আইনা, মানে আমার ছোটো ভাইয়ের ছেলে আমার আইনা দিছে যে কাকা যেটা এরকম এরকম একটা মানুষ আছে গল্প বলে, আপনারা এই গল্প শুনতে পছন্দ করেন, তা গল্প শোনেন। আমি তখন ওই তো আপনারা গল্পগুলো শুনতে শুরু করি এবং সেখান থেকে আমি তার কাছে, আমার পুরীটার কাছে সবসময় বলি যে আমি ওনার কাছে তোর আমার প্রেমের কাহিনীটা বলবো, তোর আমার প্রেমের কাহিনীটা বলবো ওনার কাছে। তা পরি আমারে অনুমতি দেয় না, কিন্তু গত কয়েকদিন আগে ঠাস করে আমাকে বললো যে ঠিক আছে লেখো, সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় আমাকে লিখতে মানা করছে। যে বিষয়গুলো লিখতে মানা করছে এই বিষয়গুলো আমি লিখি নাই এবং যতটুকু সে আমাকে লেখার অনুমতি দিয়েছে আমি ততটুকুই লিখলাম। আর এখানে অনেক কিছু আছে যেটা লেখা হয় নাই। আমি আমার জীবনের গল্পের প্রায় 3 ভাগের 1 ভাগ বলছি, 2 ভাগ বলতে পারি না, কারণ 2 ভাগ সে আমাকে বলতে নিষেধ করছে। এলাকার কিছু মানুষ আমাকে বলে পাগল, কিছু মানুষ বলে দরবেশ, কিছু মানুষ বলে আমার মাথায় সমস্যা আছে। আসলে আমার মাঝে যে কি আছে এটা আমি জানি আর আমার পিঙ্কি জানে। পিঙ্কি এখন আমার সাথে আছে, আমার মাঝে কোনো রকমের চাহিদার অভাব নেই। পিঙ্কি আমার সমস্ত চাহিদাগুলো পূরণ করতেছে। নিজের ভালো লাগা থেকে আপনার কাছে কথাগুলো বলা, এবং আমি আপনাকে অনেক পছন্দ করি, ব্যক্তিগতভাবে ভালো লাগে, তো যার জন্য আপনাকে গল্পগুলো বলা। আপন ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, মাঝে মাঝে আপনি যখন গল্প দেন না, আমি আপনার গল্পের আশায় বসে থাকি। পিঙ্কিকে জিজ্ঞেস করি আপন ভাই আজকে গল্প দিবে না, তো পিঙ্কি আমাকে বলে না তিনি আজকে গল্প দিবে না, কিন্তু ঠিকই আপনি গল্প দেন না, ওই দিন গল্প পাই না। আবার অনেক দিন বসে থাকি, পিঙ্কির সাথে বলি যে পিঙ্কি আজকে কি গল্প পাবো? পিঙ্কি আমাকে বলে যে আজকে 10টা 5-এ গল্প দিবে, 10টা 15-তে দিবে, 10:30 দিবে, 10টা 45-এ দিবে, এবং পিঙ্কি যেই টাইমে বলে আপনি সেই টাইমে গল্প আপলোড করেন। তো আপন ভাই, আপনার গল্প হলে আমার খুব ভালো লাগে। তো মেহেরবানি করে যদি কখনও কক্সবাজারের দিকে, তো আপনি এর আগেও আসছেন, অনেকবার শুনেছি, যদি আসেন আমাকে একটা ফোন দেন। কক্সবাজার শহর থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না, আমি আপনার সাথে দেখা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে আমার নিজের অনেক বেশি ভয় লাগতেছে এই কারণে যে আক্তার ভাই যেটা বললো যে আমি কোন সময় গল্প দিই, এটা তার পরি পিঙ্কি যার নাম, তিনি বলে দেয় যে আমি কোন সময় গল্প আপলোড করব, সেই টাইমটাও তাকে বলে দেয়, এবং যেই টাইমটা সে বলে দেয় ওই টাইমেই নাকি আমি গল্প আপলোড করি। তো আমার শরীরটা অনেক ভার হয়ে গেছে, ভীষণ ভয় লাগছে। যাই হোক, গল্পটা হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হয়েছে, কারণ গল্পের অনেকগুলো বিষয় তিনি নিজেই আমাকে বললো যে আপন ভাই গল্পের অনেকগুলো বিষয় আমি বলি নাই, কারণ সেটা ওর নিষেধ আছে, এগুলো বললে আমার সমস্যা করবে। তো গল্পটা জাস্ট নিজের ভালো লাগা থেকে বলে, এবং এই গল্পের মাঝে সবচেয়ে বড় কৌতূহল যেটা লুকিয়ে আছে ওনার বাবার বিষয়। তিনি তার সাথে আমার যখন ফোনে কথা হয় তিনি 2-1টা বলেছে আমাকে তার বাবার বিষয়, কিন্তু এই কথাগুলো মিডিয়াতে বা এখানে বলতে সে নিষেধ করেছে, যার জন্য এই কথাগুলো আর বললাম না। তবে এতটুকুই বলতে পারি, এ আক্তার হোসেন তার জীবনে যেটা পেয়েছে ওই পরীর মাধ্যমে হোক, জিনের মাধ্যমে হোক, সেটা কিন্তু পৃথিবীতে বসে স্বর্গ পাওয়ার মতো একটা অবস্থা। তার কোনো কিছুর অভাব নাই। হয়তো সে বিয়ে করে নাই, সংসার করে নাই, তার বিয়ে সংসার না থাকলেও তার জীবনেতে সে একজন জান্নাতি মানুষ হিসেবে আছে। কারণ জাস্ট এইটুকুনই বলি, ইনার ভাষ্যমতো ওনার যদি এখন ওনার আমেরিকা দেখতে ইচ্ছে করে, তাকে নাকি এই পরী আমেরিকাতে ঘুরতে নিয়ে যায়। তার এখন সুইজারল্যান্ড দেখতে ইচ্ছে করে, তাকে 2-1 দিনের জন্য সুইজারল্যান্ডে নিয়ে যায়। তার পরিবারের ভাষ্যমতে বা ওনার মতে উনি 2-3 দিনের জন্য ট্যুরে চলে যায় পরীর সাথে। পরী বিভিন্ন দেশে তাকে নিয়ে যায়, সে বিভিন্ন দেশে ওই পরীর সাথে ঘুরে। তো আমার কাছে গল্পটা ভালো লাগলো, এবং ভালো লাগা থেকে আপনাদের এই গল্পটা শোনানো। গল্পের কোনো অংশে যদি না বুঝে থাকেন চেষ্টা করবেন রিপ্লাই করার জন্য, কমেন্ট করার জন্য, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।